ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূত ভূতের দায় ইউনিক আড্ডায় নতুন একটি পর্ব নিয়ে। আচ্ছা, আমার মতো আপনারও নিশ্চয়ই ভূতের গল্প শোনার নেশা দিন দিন বেড়েই চলেছে, আর আমার তো আরো বেড়ে চলেছে, কারণ আমি এখনো অব্দি খুঁজে বেড়াচ্ছি সেই সব মানুষকে যাদের জীবনে ঘটে গেছে কোনো ভৌতিক রোমাঞ্চকর এমন কোনো ঘটনা যেটা আপনাদের শুনলেও যেমন গায়ে কাঁটা দেবে, আমারও শুনলে গায়ে কাঁটা দেবে। তাই আমি আজকে এসেছি দেগঙ্গা। আর দেগঙ্গায় এসে এমন এক মানুষের সাথে আমি কথা বলবো যিনি তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, আমি এমন একজন মানুষের কাছ থেকে আজকে এলাম গল্প শুনবো বলে। তিনি কিন্তু আমায় শোনাবেন তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক রোমাঞ্চকর একটি অভিজ্ঞতার কথা। তিনি কে? তিনি হচ্ছেন প্রদীপ্ত বসাক, দেগঙ্গায় থাকেন। চলুন তার মুখ থেকেই সরাসরি শুনি এবং আপনাদের শোনাই তার জীবনে ঠিক কি ঘটেছিল। নমস্কার প্রদীপ্ত। নমস্কার। আচ্ছা, আপনার জীবনে ঠিক কি রকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল আমার দর্শককে প্লিজ জানান। অ্যাকচুয়ালি এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। কিরকম? এই অভিজ্ঞতা প্রায় আজ থেকে 27 বছর আগে হয়েছিল। 27 বছর আগে? হ্যাঁ, 1998 সালের ঘটনা। বেশ। মার্চ মাসে এটা। বেশ। আমি তখন মাধ্যমিক দেব। দেব মানে চলছে মাধ্যমিক পরীক্ষা, এবং আমি যার কাছে পড়তাম তখন তিনি সন্ধে 7টা থেকে পড়াতেন, আর ছুটি হতো আমাদের অলমোস্ট 12টা, 12:30 রাত্রি। এবার আমরা অঙ্ক করতাম, অঙ্ক করবার সময় আমাদের না খেয়াল থাকতো না যে আমরা কখন বাড়ি যাবো। মানে স্যারও আমাদের করাতেন, আর আমরা অঙ্ক খুব ভালোবাসতাম বলে আমাদের মানে করেই যেতাম, অঙ্ক করেই যেতাম। অত রাত? হ্যাঁ, মানে আমাদের অনেক রুলস ছিল। উনি এখন অনেক বয়স হয়ে গেছে, উনি আছেন, পড়ান এখনো বাচ্চাদের। তো আমাদের ওই মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল 11টা, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেই জন্য উনি অনেক রাতে ছেড়েছিলেন। আর ছাড়ার একটা কারণ ছিল, কারণ হচ্ছে ওই দিন ওই 11:20 নাগাদ স্যার বললেন যে হ্যাঁ তোমাদের ছুটি দেব। উনি ছুটি দেব করছে না, সেই মুহূর্তে বৃষ্টি নামলো। স্যার বললেন বৃষ্টিতে এত গিয়ে ভিজে লাভ নেই, মাধ্যমিক পরীক্ষা, 2-4টা অঙ্ক করো, যদি বৃষ্টি কমে যায় চলে যেও। বৃষ্টি থামলো যখন, তখন প্রায় 12:10। বৃষ্টি থামার পর আমরা বেরালাম। আমরা ওই ব্যাচে 8 জন পড়তাম। আমি যে গ্রামে থাকি, পশ্চিম চাংদানা গ্রামটা, ওই গ্রামে এর আগেও অনেক ভৌতিক গল্প আমি আমার বাবার মুখে, আমার জেঠুর মুখে শুনেছি, কিন্তু আমি কখনো ফেস করিনি। আর আমার ভূত সম্পর্কে অত যে খুব উৎসাহ ছিল যে দেখবো বা নিজে দেখে ফেলবো, এরকম হয়নি। কিন্তু সেদিনই ঘটে গেল আমার জীবনে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমি দেখে ফেললাম ভূত। কিরকম? আমাদের বাড়িটা ছিল মেইন টাকি রোড থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে। এবার আমি ওই রাস্তা, আমাদের তখন কাঁচা রাস্তা ছিল, বৃষ্টি হয়েছে, প্যাচ প্যাচে কাদা, আর আমাদের আর্থিক অবস্থা অত ভালোও ছিল না যে আমি একটা ব্যাগ কিনবো। পরীক্ষার যে বইপত্র ছিল প্রয়োজনে হাতে নিয়ে গিয়েছিলাম, আর চটি, হাওয়াই চটি পড়েছিলাম। কাদা রাস্তা বলে এক হাতে বই আর এক হাতে চটি, খালি পায়ে যাচ্ছি। বৃষ্টি যখন তখন কমে গেছে, অল্প অল্প, মানে অল্প অল্প টুপটাপ এদিক ওদিক পড়ছে। আর ওই অনেক রাত হয়ে গেছে, তো তখন অবস্থাটা সবে বোধহয় গেছে, রাত করে একটু চাঁদ উঠেছে, চাঁদের একটা আবছা আলো রাস্তা দিয়ে আছে। কিছুটা আমাদের রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে ধরে যাচ্ছি, ওখানে একটা পুকুর আছে। আমি আপনাকে কিছুক্ষণ পরেই ওই জায়গাটা দেখাতে পারবো, আপনারা দেখবেন দর্শক বন্ধুরা। তো ওই পুকুরের পাশে হঠাৎ আমি গিয়ে তাল গাছের তলাটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম কেউ যেন আমাকে ডাকছে নিজের দিকে, মানে একটা নির্দিষ্ট ফর্মে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে আর কি ডাকছে আমাকে। আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম যে কি ব্যাপার, কি নাম ধরে ডাকছে? না, শুধু ডাকছে, হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। কিন্তু ওই ঘটনাটা আমাকে যত আন্দোলিত করলো, সাহস এনে দিল মনে যে আমি পিছনে ফিরবো না। কারণ আমি জেঠুর কাছে শুনেছি যে এরকম ঘটনায় মেইন রাস্তা থেকে নামতে নেই বা পেছনে যেতে নেই। আমি তো পেছনে যেতে চাইছি না। তারপর আমি কি করলাম, রাস্তা থেকে এক লাফে খালটা পার, একটা ছোট খাল ছিল, ড্রেন মতন, বড় চওড়া ড্রেন, সেখান থেকে আমি লাফ মেরে যে ডাকছে তার দিকে এগোচ্ছি।
কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি আমার সাহসের জন্য এগোচ্ছি না সে ডাকছে বলে এগোচ্ছি। কিছুক্ষণ পরে গিয়ে পৌঁছালাম, কিন্তু গিয়ে দেখলাম ওটা একটা কলা গাছের মাঝ পাতা। সর্বনাশ। অটোমেটিক দুলছিল হাওয়ায়, এমন ভাবে দুলছিল মনে হচ্ছিল যেন কেউ একটা ডাকছে। বাবা। যাই হোক, সেই গাছ আমার খুব রাগ হলো, আমি পাতাটা ভেঙে দিলাম, দিয়ে আবার রাস্তায় চলে এলাম। কিছুক্ষণ ভাবে যাচ্ছি, যেতে যেতে আমাদের ওই বাড়িটা যাওয়ার সময় না দুদিকে পুকুর, গাছপালা, পুকুর, আর রাত, অত রাত, তখন রাস্তায় কেউ নেই, নিঝুম। মানে আমাদের এলাকাটা ধরুন 8টার মধ্যে একেবারে নিশুতি, আর আমি যাচ্ছি রাত্রি 12:30 বাজে। অনেক রাত। তখন বাড়ি ঘরও এত ছিল না, এত মানুষজনও ছিল না। তারপর যে জায়গাটায় আমি গিয়ে পৌঁছালাম সেই জায়গাটা একটা বাঁশ বাগান ছিল। শোনা যায় নাকি এখানে বেশ কয়েকজন মহিলা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন, ফলে ওখানে একটা ভয়ের ব্যাপারই ছিলই, আর বাড়ি ঘর অত ছিল না। ওই জায়গায় গিয়ে আমি কিছুটা দূর গিয়ে, যেহেতু আগের একটা ভয় ছিল, হঠাৎ রাস্তায় দেখছি একটা লোক দাঁড়িয়ে আছে, চুপচাপ নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে আছে, কোনো নড়ছে না। আমি আগে যেহেতু ভয় পেয়েছি, আমার মনের মধ্যে একটা কিছু একটা রয়েছে, চলছে। আমি দূর থেকে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার জিজ্ঞেস করছি, কে? কোনো উত্তর নেই। তারপর না মনে একটা সাহস হলো, আস্তে আস্তে বসেছি, বসে একটা ইট খুঁজছি, ঢিল খুঁজছি। ঢিল কোনো মতো একটা কুড়িয়ে পেয়ে ছুঁড়ে মারলাম, দেখলাম কি টং করে আওয়াজ হলো। কি হলো? আওয়াজ হলো কেন? কোনো মানুষ যদি হবে এরকম তো আওয়াজ হবে না। তারপর আমি একটু সাহস করে এগিয়ে গিয়ে দেখলাম যে ওখানে একটা সজনে গাছ, গুড়িটা শুধু দাঁড়িয়ে আছে, ডালপালাগুলো কেটে নেওয়া হয়েছে। মানে দুটো ভৌতিক এই অভিজ্ঞতার পর এইবার যখন আমি এগোচ্ছি, এগোতে এগোতে ডান দিকে একটা পুকুর, এখনো পুকুরটা আছে। অন্যান্য জায়গাগুলোর বদল অনেক হয়েছে, কিন্তু ওই পুকুরটা এখনো আছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে ওই পুকুরটা দেখাতে পারবেন। তো ওই পুকুরটার সামনে গিয়ে আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। ব্যাপারটা হচ্ছে, দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। কি রকম? ব্যাপারটা হচ্ছে যে পুকুরে জল ভর্তি ছিল, আর ওই পুকুরে নাবার জন্য আমাদের গ্রামে করে কি, ওই খেজুর গাছ কেটে কেটে ছোট ছোট করে সিঁড়ি করে পরপর পরপর। আমি দেখলাম রাত্রি 12:30টার সময় ওই খেজুর গাছের সিঁড়ির মধ্যে বসে একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, ধরুন 7-8 বছর হবে, একটা বাচ্চা ছেলে পা দোলাচ্ছে জলের মধ্যে, চালাত চালাত আওয়াজ হচ্ছে। ওই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। তারপরে দেখলাম যে ও জলের মধ্যে হাত ঢোকাচ্ছে, কি তুলছে, কচকচ করে খাচ্ছে, ফেলে দিচ্ছে। আর কি খাচ্ছে? আপনি কি দাঁড়িয়ে দেখছি? আমি অনেকক্ষণ, কতক্ষণ দাঁড়িয়ে আমি নিজেও জানি না। এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ার পর আমার গা তো পুরো একদম গা কাটা দিয়েছে, এখনো বলতে গিয়ে কাটা দিচ্ছে। আর তখন আমি 98 মাধ্যমিক দেবো, বয়সটাই অনেক কম, রাস্তায় কেউ নেই। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। তারপর কিছুক্ষণ ধরে দেখলাম ওই বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়েছে যেই না দেখছি কি চোখ দিয়ে যেন আগুন। আমি ওখান থেকে এক দৌড়ে একদম বাড়ি, এবং বাড়ি আসবার সময় কাঁচা রাস্তায় আমি বেশ কয়েকবার আছাড় খেয়েছি, আমার বইপত্র নিয়ে কাদায় লথপথ একেবারে। ওখান থেকে কিছুটা দূর গিয়ে আমার এক জেঠুর বাড়ি, ওনার নাম কৃষ্ণপদ দফাদার, এখনো উনি বেঁচে আছেন, জেঠিমা আর নেই। ওনার বাড়ির ওখানে একটা তেজপাতা গাছ আছে, এখনো আছে গাছটা, শীতলা মন্দির গাছ। ওইখান থেকে গিয়ে যাওয়ার সময় দেখছি কি এক ভদ্র মহিলা আমার থেকে ধরুন ওই 20 ফুট আগে হেঁটে যাচ্ছে। তো আমার খুব চেনা হাঁটা লাগলো। আমার এক পিসি আছে ওই গ্রামে, পিসির মতন হাঁটছে। তা আমি দূর থেকে বললাম, পিসি কই যাইতাছো? মানে বাঙাল তো, বাঙাল ভাষায় কথা বললাম, আমরাও যেহেতু বাঙাল। ও পিসি কই যাইতাছো? এত এত রাতে কই গেছিলা? আমার খুব ভয় পাইছি, একটু নিয়ে চলো তো। যত জোরে পিসিকে ধরবার জন্য এগোচ্ছি, পিসিও তত জোরে এগোচ্ছে, এগোচ্ছি, আর আমি ধরার চেষ্টা করছি, পিসিও তত জোরে দৌড়াচ্ছে। একটা ব্যাগ ঘুরে ওখানে একটা অচিন্ত দাদের বাড়ি বলে একটা বাড়ি আছে, সেই বাড়ির ওখানে গিয়ে আমি হঠাৎ দেখলাম কি ওই পিসি সোজা রাস্তা দিয়ে না গিয়ে ডান দিকে বিল আছে, বিল দিয়ে সোজা নেমে হেঁটে চলে যাচ্ছেন বিলের উপর দিয়ে। এবং একটু দূরে গিয়ে একটা শেওড়া গাছ পুকুর ধারে হেঁটে হেঁটে গাছে উঠে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছে এভাবে। এরপর ওখানে আমি কতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম আমি জানি না। হঠাৎ আমার মানে এই দাঁড়িয়ে থাকাটার যে ব্যাপারটা, এটা ভঙ্গ হলো আমার মায়ের ডাকে। দেখলাম আমার মা হাতে হারিকেনটা নিয়ে আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। অনেক রাত তো, বাবা তখন থাকতেন না, বাবা কলকাতায় কাজ করতেন, মা একা থাকতেন। বোনকে রেখে আমাকে মা খুঁজতে বেরিয়েছে, এবং মা আমাকে ডাকছে, এই এখানে দাঁড়িয়ে কেন? আমি মাকে বললাম, আমি দেখেছি। না না কিছু হয়নি, তুই বাড়ি চল শিগগিরি। এবং তারপর আমি বাড়ি চলে গেলাম। সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর এসেছিল, তাই রাত 3:30টার সময় আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। 4টে ইঞ্জেকশন, ডাক্তার বলেও ভয় পেয়েছে। এবং আমি আমার ওই অভিজ্ঞতায় ওই বাচ্চাটি বা আমার আগে হেঁটে যাওয়া ওই মহিলাটি, এই দুটি ঘটনা কিন্তু আমি উদ্ধার করতে পারিনি। আমি কি দেখেছিলাম, এটা কিন্তু আমার জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা।
মানে সেই দিন আমার জ্বর এসে যাওয়া, হাসপাতালে ভর্তি থাকা, এবং পরদিন মাধ্যমিক পরীক্ষা, অঙ্ক পরীক্ষা ছিল, সেই অঙ্ক পরীক্ষা দিতে যাওয়া আবার ডাক্তারি তত্ত্বাবধানে, এটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। তো এইটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন, এবং কিছু যে যে স্পেসের কথা আমি বললাম আপনারা ভিডিওতে নিশ্চয়ই ওই স্পেস গুলো কিছু কিছু অংশ দেখবেন। আমার মনে হয় যে আমাদের ওই এলাকায় আরো কিছু মানুষ থাকতেও পারেন যাদের এই অভিজ্ঞতা আছে আর কি। অনেক অনেক ধন্যবাদ প্রদীপ্ত। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে অভিজ্ঞতার কথা শুনলেন প্রদীপ্তর মুখ থেকে, জানি না বাংলায় এত এত মানুষ আছেন, তাদের কারো এরকম কোনো অভিজ্ঞতা এক রাতে ঘটেছে কিনা। যদি ঘটে থাকে সেটা হয়তো এখন আমাদের সকলের কাছেই অজানা। তবে আমি সেই সব অজানা গল্পগুলো শুনবো বলেই বেরিয়েছি। আর আমার এই অনুষ্ঠান ভূত ভূতুরে দা ইউনিক আড্ডা। আপনাদের আজকে এই অনুষ্ঠান কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে নজর রাখবেন, দেখতে থাকবেন ভূত ভূতুরে দা ইউনিক আড্ডা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার। ভূত ভূত ভূত